দেখেন, আমরা যেটা দেখেছি, আমি কাজ করতে গিয়ে আমার অভিজ্ঞতায়, বিশেষ করে কম্বোডিয়াতে যে বাংলাদেশিদেরকে পাঠানো হয়েছিল কর্মসংস্থানের উদ্দেশ্যে, এদের অধিকাংশই কিন্তু জনশক্তি কর্মসংস্থান ব্যুরো ছাড়পত্র নিয়েছিল। এবং আপনারা জানেন যে কম্বোডিয়াতে কিন্তু আমাদের বাংলাদেশ দূতাবাস বা কোনো কনসুলেট অফিস নাই। সেখানে আমি সেই গত ১.৫ বছরে প্রায় ১৬,০০০ বাংলাদেশিকে পাঠানোর পরে সেই কর্মীরা কি ওই প্রতিষ্ঠানে আছে কিনা বা তাদের বর্তমান অবস্থা কি, তাদের চাকরিটি নিশ্চিত হয়েছে কিনা, বেতন পাচ্ছে কিনা, তারা নিরাপদে আছে কিনা, এটা কিন্তু জানার দায়িত্ব ছিল কিন্তু বিএমইটি মনিটরিং করতো। কিন্তু আমরা ফিরে আসা কর্মীদের কাছ থেকে শুনেছি এই ধরনের কোনো মনিটরিং কৌশল ছিল না। যার ফলে ওদেরকে বিমানবন্দর থেকেই কিন্তু তাদেরকে নিয়ে গিয়ে স্ক্যাম সেন্টারে একটা অর্থের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে এবং তাদেরকে বাধ্য করা হয়েছিল আরেকটি অপরাধ করার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছে, বিশেষ করে উন্নত বিশ্বের মানুষদেরকে। আমি আরেকটা জিনিস আপনার মাধ্যমে জানাতে চাই যে দেখেন, এই সমস্ত এই কম্বোডিয়ায় যে ঘটনাটা ঘটলো, যাতে আর অন্য কোনো দেশে পুনরাবৃত্তি না ঘটে, এইটা কি, এই প্রক্রিয়া কি আমাদের আছে কিনা? যদি বলি যে দেখেন, গত ১.৫ বছরে ২৮টা দেশ, যে দেশে আমার বাংলাদেশ দূতাবাস নাই, কনসুলেট নাই, এইরকম দেশে ৫৬,০০০-এর বেশি বাংলাদেশিকে কিন্তু জনশক্তি কর্মসংস্থান ব্যুরো পাঠিয়েছে। এমনকি কঙ্গোতে গেছে, আফ্রিকার দেশগুলোতে যাচ্ছে। তো আমরা যদি কম্বোডিয়ার ইস্যুটা দেখি, যে কম্বোডিয়া যেহেতু গিয়ে তারা বিএমইটি করে গিয়ে প্রতারিত হলো, বা তারা কাজ পালো না, তাদেরকে স্ক্যাম সেন্টারে বিক্রি করা হলো, মানব পাচারের পরিস্থিতি শিকার, তাহলে আমার অন্য দেশে কি আছে, কি অবস্থায় আছে বাংলাদেশিরা? এটার কি পরিসংখ্যান আমার রাষ্ট্রের কাছে আছে, আমার মন্ত্রণালয়ের কাছে আছে, আমার বিএমটির কাছে আছে? এই জায়গাগুলো দেখতে হবে যে এই ৫৬,০০০ মানুষ না, ৫৬,০০০ পরিবার, ৫৬,০০০ স্বপ্ন জড়িয়ে আছে এখানে। তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের এখন কম্বোডিয়ার ইস্যু থেকে শিক্ষা নিয়ে আমাদের অন্যান্য দেশে, যে দেশে কনসুলেট দূতাবাস নেই, তারা কি অবস্থা আছে, তারা নিরাপদে আছে না বিপদে আছে, এটা কিন্তু জনশক্তি কর্মসংস্থান ব্যুরো যেহেতু ছাড়পত্র দিয়েছে, তাদেরকে কিন্তু এই পরিসংখ্যান তুলতে হবে। যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, তাহলে আবার নতুন করে আমাদের চিন্তা করতে হবে এইসব দেশে আমি কর্মী পাঠাবো কিনা। কিন্তু আমি যেটা মনে করি, দেখেন, যে দেশ, যে দেশ হচ্ছে, যে রাষ্ট্র হচ্ছে আমাদের জনগণকে সংখ্যা দিয়ে বিবেচনা করে কত লাখ মানুষকে বিদেশ পাঠাবে। এবার যেমন দিয়েছে ১৪ লাখ মানুষ কে বিদেশ পাঠানো হবে। সংখ্যার চাইতে আমাদের কোয়ান্টিটির চাইতে কোয়ালিটিকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আমি কি স্কিল নিয়ে পাঠাচ্ছি সেই জায়গায় কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে। শুধু সংখ্যা দিয়ে বিবেচনা করে আমরা যদি অভিবাসনকে আমরা প্রমোট করতে থাকি, তাহলে কিন্তু যে ঘটনাটা ঘটবে, যে কম্বোডিয়ার মতো আমরা আরো কিছু দেশে দেখব যে এই ধরনের ঘটনা হচ্ছে। এবং আরেকটা বিষয় বলি, যারা কম্বোডিয়া থেকে ফিরে আসে, এই মানুষগুলোকে ফলো আপে রাখতে হবে, এদের পাশে রাষ্ট্রকে দাঁড়াতে হবে। কারণ একটা জায়গা ভয়ের যে জায়গাটা, সেটা হচ্ছে অনেকে স্কিলটা নিয়ে কিন্তু ফিরেছে, যাতে কোনোভাবে তারা দেশে ঢুকে। দেখেন, আমরা যেই নতুন নতুন দেশগুলো নিয়ে শ্রমবাজার আমরা ওপেন করছি, ফিরে আসা, বিশেষ করে যদি এই কম্বোডিয়ার জায়গা থেকে বলি, ফিরে আসা মানুষগুলোর সাথে কিন্তু কথা বলতে হবে আমাদের, মানে মন্ত্রণালয়কে। তাদের গল্পগুলো শুনতে হবে যে আবার নতুন কোনো দেশে হচ্ছে কিনা, কারণ তাদের কাছে বিভিন্নভাবে অফার দিচ্ছে কিন্তু সেই পাচারকারীরা, যে অন্য দেশে যে যাবে কিনা এর মধ্যে। এবং ফিরে আসা কর্মীরা যারা স্কিল নিয়ে ফিরছে, তারা দেশে বসে যাতে এই অপরাধটা সংগঠিত না করতে পারে, এই বিষয়ে কিন্তু আমাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে ফলো আপে রাখতে, মানে ফলো আপ করতে হবে। এবং আমরা যে জায়গাগুলো দেখছি, যে কম্বোডিয়ার, যেটা বললাম যে কম্বোডিয়ার শিক্ষা, আমরা যে নতুন নতুন দেশে পাঠাচ্ছি, সেখানে আদৌ কোম্পানিগুলো আছে কিনা, এবং মানে চাকরি আছে কিনা, এটা নিশ্চিত করতে হবে। এই রোহিঙ্গা ইস্যুতে যদি বলি, আমরা দীর্ঘ সময়ও দেখেছি যে এই রোহিঙ্গা ফেরত পাঠানো হবে। এমনকি যদি বলি যে আমাদের ইন্টেরিয়র গভর্নমেন্ট কিন্তু দিনক্ষণ বেঁধেই দিয়েছিল যে ঈদের পরেই তাদেরকে পাঠানো, কিন্তু বাস্তবে কিন্তু আমরা একজনকেও কিন্তু পর্যন্ত দীর্ঘ সময় কিন্তু পাঠাইতে পারি নাই।